শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেন, আত্মবিশ্বাস আশা জাগায়, আশা শান্তির জন্ম দেয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজ থেকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের থিওরি ক্লাস শুরু করেছি। তো এই ক্লাসটি এর আগে শুরু করার দরকার ছিল। তো তোমাদের জন্য যেটা শুরু করতে যাচ্ছি এখন, যে বেস্ট অফ বেস্ট অ্যান্সারগুলো এবং তাদের একত্রে নিয়ে পিডিএফ তোমাদের সামনে তুলে ধরব। তো এই পিডিএফগুলো রেডি করতে আমার যথারীতি টাইম লেগেছে। তোমাদের যেসব পিডিএফ নোটগুলো দেওয়া হবে সেগুলোতে খাতাতে আগে হাতে লিখে নেওয়ার পর তোমাদের সামনে তুলে ধরব। তো আমরা এই ক্লাসগুলোতে তোমাদের আগে যেমন মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং তোমাদের যে 26-এ যে মাধ্যমিক পরীক্ষাটা হতে যাচ্ছে সেরকমই কোশ্চেনগুলোকে সামনে রেখে থিওরি ক্লাসটি আমি শুরু করব এখন। এই ক্লাসে বা তোমাদের এই ক্লাস 10-এ মাধ্যমিকের সিলেবাস অনুসারে যেটা থাকবার সেটা রেখেছি, তার থেকে সামান্য কিছু অ্যাডভান্স তোমাদের সামনে এখন উপস্থিত করব। ওকে, তো যারা ক্লাস 9-এ এর গত বছর আমার সাথে যুক্ত ছিলে তারা জানোই কেমন আমাদের ক্লাসগুলো চলে। তার থেকে এবারে বেটার করেছি যাতে তোমাদের এই ক্লাস থেকেই তোমাদের সব কিছু কমপ্লিট হয়, না তোমাদের কোনো টেক্সট বইয়ের দরকার, না কোনো তোমাদের সহায়িকার দরকার। যা কিছু আলোচনা, যা কিছু কোশ্চেন তোমাদের এই থিওরি ক্লাস থেকেই আসবে, এমনভাবে তোমাদের রেডি করেছি, কোনোভাবে সমস্যা হবে না। তো এরকমই আমরা প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে আলোচনা করে নেব। তো আর বিশেষ দেরি না করে আমরা চ্যাপ্টারটা নিয়ে শুরু করব। তো তোমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছ যে পরিবেশের জন্য ভাবনা ফার্স্ট চ্যাপ্টারটি নিয়ে শুরু করেছি, যার মধ্যে আমরা আজকে বায়ুমণ্ডলের গঠন নিয়ে আলোচনা করব। ওকে, তো এই চ্যাপ্টারটি সম্পর্কে আগে কিছু জেনে নেওয়া যাক, কারণ তোমাদের যা কিছু দেওয়ার তোমাদের এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। তোমাদের বোঝানোর জন্য কিছু পর্যবেক্ষণ যেটা করে রেখেছি তোমাদের জন্য, সেটা আগে তোমাদের সামনে তুলে ধরব। তো যেটা প্রথমেই বলে এলাম, আমরা এখন যে চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি যে পরিবেশের জন্য ভাবনা। ওকে, পরিবেশের জন্য ভাবনা। তো এই পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটির মধ্যে যে সব জিনিস আমরা পড়ব সেগুলো একটা সিম্পল ছকের মাধ্যমে একটু লক্ষ্য করে নাও। এই পরিবেশের জন্য ভাবনাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ভৌত বিজ্ঞান, একটি হচ্ছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ, আর একটি রয়েছে শক্তির যথাযথ ব্যবহার। শক্তির যথাযথ ব্যবহার। তো এই ভৌত বিজ্ঞান ও পরিবেশকে আমরা 3 প্রকারে ভাগ করে রেখেছি, যেটা আমাদের প্রথমত রয়েছে বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের উপাদান, এবং আর একটি রয়েছে ওজোন স্তর, ওজোন স্তর, আর একটি রয়েছে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন। এবং এই শক্তির যথাযথ ব্যবহারকেও আমরা 3টি ভাগে ভাগ করেছি। তো 3টি ভাগ কি কি একটু দেখে নিই। প্রথমত হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন, এবং নেক্সট পরবর্তী রয়েছে পুনর্বীকরণযোগ্য সম্পদ,
পুনর্বীকরণ যোগ্য সম্পদ বা শক্তি বলতে পারি, কোনো সমস্যা নেই। আর একটি রয়েছে অপুনর্বীকরণ যোগ্য সম্পদ বা শক্তি। অপুনর্বীকরণ যোগ্য সম্পদ বা আমরা শক্তি বলবো। তো আজকে আমরা যেটি আলোচনা করব এই বায়ুমণ্ডলের উপাদান। তো এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে কঠিন এবং দেখতে গেলে সবথেকে নতুন যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে এই বায়ুমণ্ডলের উপাদান এবং এই স্থিতিশীল উন্নয়ন। এই দুটো জিনিস তোমাদের ক্লাস 10-এ নতুন দেওয়া রয়েছে। আর এই ওজোন স্তর, গ্রিন হাউস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন, পুনর্বীকরণযোগ্য সম্পদ, অপুনর্বীকরণযোগ্য সম্পদ, এগুলো তোমরা নিচু ক্লাসেও জেনে এসেছো। তো এই বায়ুমণ্ডলের উপাদান যেখানে আমরা যেসব আলোচনা করব, তোমাদের এই জিনিসটাই তোমাদের আরও একটি সাবজেক্টের মধ্যে রয়েছে যেটি তোমাদের জিওগ্রাফি। তো জিওগ্রাফিতেও এই বায়ুমণ্ডলের উপাদান রয়েছে, আর তোমাদের এই ভৌত বিজ্ঞানেও বায়ুমণ্ডলের উপাদান রয়েছে। তো এই বায়ুমণ্ডলের উপাদানটাকে আমরা এমনভাবে কভার করব যাতে তোমাদের ওই ভৌত বিজ্ঞান এবং ভূগোল দুটোই যেন হয়ে যায়। এই কারণেই তোমাদের যথারীতি একটু বেশি টাইম লাগবে। একটু তোমরা ধৈর্য ধরে ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই তোমরা কিছু না কিছু একটা ভালো জিনিস পাবে এখান থেকে। শুধু একটা কিছু নয়, যেটা রেখেছি তোমাদের জন্য এখানে ফালতু কিছু নেই। প্রত্যেকটা জিনিসই টপিকের ওপর খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি এবং তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোরও চেষ্টা করব। তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে মাধ্যমিকে 5 নাম্বার থাকবে। ওকে, 5 নম্বর। এমসিকিউ থাকবে একটি, এবং ভিএসএ যেটা দুটি রয়েছে 2 নাম্বারের, এবং এসএ 2 নাম্বারের একটি রয়েছে। এবং এখানে তাহলে 2 পাচ্ছি আমরা 2 নাম্বারের। তো এই হয়ে গেল আমাদের 5 নম্বর। তো এমসিকিউ আর ভিএসএ মানে ভিএসএ এটা একটা শর্ট কোশ্চেনের মধ্যে পড়ে। তো এখান থেকে শর্ট কোশ্চেন পাওয়া যাবে আমাদের 3 নাম্বার, এবং এসএ 2 নাম্বারের কোশ্চেন পাওয়া যাবে একটা, অর্থাৎ 2 নম্বর। তো এখান থেকে বিশেষ এই টপিকের ওপর এরকমই কোশ্চেন তোমাদের মাধ্যমিকের জন্য আসে, যাতে এই টপিক থেকে 1 নাম্বারও মিস না যায়, সেই রকমই আমরা পড়াটি স্টার্ট করব। তো আজকে আমরা এই ভৌত বিজ্ঞান ও পরিবেশ থেকে শুরু করতে যাচ্ছি, যার মধ্যে প্রথম স্টেপ রয়েছে বায়ুমণ্ডলের উপাদান। তো এই ভৌত বিজ্ঞান ও পরিবেশ, তো এই ভৌত বিজ্ঞান ও পরিবেশ জিনিসটা কি সেটা আগে আমাদের জানা দরকার। তাহলে আমরা কি আলোচনা করতে যাচ্ছি, যে ভৌত বিজ্ঞান। তো এই ভৌত বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। যেমন আমরা খুব ছোট থেকে শুধুমাত্র পরিবেশ পড়েছিলাম, এই ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এগুলো আমরা কিছুই জানতাম না। এই পরিবেশ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ভৌত বিজ্ঞান ভাগ হয় এবং জীবন বিজ্ঞান ভাগ হয়। আবার ভৌত বিজ্ঞান থেকে আরও উঁচু ক্লাসে উঠলে ভৌত বিজ্ঞান আবার 2 ভাগে ভাগ হবে, এবং এই জীব বিজ্ঞান বা জীবন বিজ্ঞান যাকে আমরা বলি, একে আবার 2টি ভাগে ভাগ করা যায়। ঠিক এই ভৌত বিজ্ঞানে আমরা কি পড়ব, যে প্রাণহীন জড় পদার্থ সম্পর্কে আমরা এই ভৌত বিজ্ঞান বিষয়ের মধ্যে পড়াশোনা করব। তো যে বিজ্ঞানের শাখাতে
প্রাণহীন জড় পদার্থ সম্পর্কে আমরা জানব, সেই শাখাটিকে আমরা বলবো ভৌত বিজ্ঞান। ওকে, আশা করছি ভৌত বিজ্ঞান সম্পর্কে কোনো ত্রুটি নেই। তো এই ভৌত বিজ্ঞানের সঙ্গে আর একটি শব্দ ছিল যে পরিবেশ। পরিবেশ কি? পরিবেশ এটা তোমরা জানোই। পরিবেশটা কি? যে আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে আমাদের পরিবেশের মধ্যে রয়েছে। আমরা তাহলে এক কথায় বলতে পারি যে পুরো, কালারটা চেঞ্জ করিনি, পুরো জীবজগৎ, জীবজগৎকে আমরা একত্রে বলবো পরিবেশ। তো এই ছিল ভৌত বিজ্ঞান ও পরিবেশ। এই ভৌত বিজ্ঞান ও পরিবেশের মধ্যে আমাদের প্রথম পাঠ যেটা তুলেছিলাম যে বায়ুমণ্ডলের গঠন। ওকে, বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডলের গঠন। তো তোমরা জানোই যে বায়ুমণ্ডল কাকে বলে? যে মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলে বায়ুমণ্ডল, ঠিক তাই তো? তো এটা আমরা একটা গল্পের মাধ্যমে একটু হাস্যকৌতুকভাবে বায়ুমণ্ডলের সংজ্ঞা বলে থাকি। তো এটা কিন্তু সংজ্ঞা নয় যে মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই আমরা বলবো বায়ুমণ্ডল। এটা হচ্ছে রং অ্যান্সার। তো বায়ুমণ্ডলটা কি? যে বায়ুমণ্ডল আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে, ধরো এই হচ্ছে সমুদ্র, এক মিনিট একটু কালারটা, এই হচ্ছে সমুদ্র, সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতার মধ্যে, কত কিলোমিটার? 10,000 কিলোমিটার উচ্চতার মধ্যে আমাদের যেসব গ্যাসীয় অণুগুলো রয়েছে, যে গ্যাসীয় অণুগুলো রয়েছে, এই গ্যাসীয় অণুগুলো 10,000 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। এই ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্থানটির মধ্যে পাতলা একটা চাদরের ন্যায় আস্তরণ সৃষ্টি করে বায়ুমণ্ডলের অণুগুলো রয়েছে। এই অঞ্চলটাকেই আমরা বলবো কি? বায়ুমণ্ডল। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, এটা তোমরা জানোই। তো 97% গ্যাসীয় পদার্থ এই 30 কিলোমিটারের মধ্যেই অবস্থান করে। 10,000 কিলোমিটারের মধ্যে 97% গ্যাসীয় পদার্থ, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যাই বলি না কেন, সব কিছু গ্যাসীয় পদার্থ এই 30 কিলোমিটারের মধ্যেই অবস্থান করে থাকে। আর এই 30 কিলোমিটারের মধ্যেই আমরাও অবস্থান করি। আমরা যদি যে দেখতে চাই, মানে এই বায়ুমণ্ডলকে তো দেখতে পাওয়া যায় না খালি চোখে, এই বায়ুমণ্ডলের গ্যাসীয় যেসব পদার্থগুলো রয়েছে এদের মোট ভর হয়ে যাবে, মোট ভর 5.5 × 10⁻15 টন। ওকে, এটা হচ্ছে বায়ুমণ্ডলে যেসব পদার্থ রয়েছে তাদের ভর। এটা যেমন আমাদের ভর রয়েছে, তোমাদের কারো মধ্যে রয়েছে 50, কেউ রয়েছে 40, কেউ রয়েছে 30, 35। তোমাদের যেমন ভর রয়েছে তেমনি বায়ুমণ্ডলেরও ভর রয়েছে। সেটা কত? 5.5 × 10⁻15 টন। ওকে, তো তাহলে আমরা বায়ুমণ্ডল কাকে বলে বলবো? যে সমুদ্র তল থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটারের মধ্যে অণুগুলো, গ্যাসীয় অণুগুলো একটা পাতলা চাদরের ন্যায় অবস্থান করে। এই পুরো স্থানটিকে আমরা বলবো যে বায়ুমণ্ডলের গঠন। তো তোমাদের আমি যেসব ভাষাগুলো বলছি,
এই সব ভাষাগুলো তোমাদের খুব সুন্দর নোটের মাধ্যমে তুলে ধরেছি। এই যে ভৌত বিজ্ঞান ও পরিবেশ কাকে বলে, বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডল কাকে বলে, এগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যে এতে 30 কিলোমিটারের মধ্যে 97% গ্যাস অবস্থান করে এবং এই গ্যাসগুলির ভর 5.5 ইন্টু 10⁻15 টন হয়ে থাকে। ওকে, তো এগুলো সব দেওয়া রয়েছে, তোমাদের কেবলমাত্র এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম, যে ভৌত বিজ্ঞান কি, পরিবেশ কি এবং বায়ুমণ্ডল কি। তো তোমাদের এখানে কি কোশ্চেন আসবে, আমরা যে পুরো একটা স্লাইড পড়লাম, এই স্লাইডের মধ্যে জানবার জন্য তো রয়েছে, জানবার জন্যই তোমাদের এই কথাগুলো বলা হচ্ছে। আর এখানে পরীক্ষার মধ্যে থাকতে পারে যে বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ কত কিলোমিটারের মধ্যে রয়েছে, অবশ্যই এই 30 কিলোমিটার। বায়ুমণ্ডলীয় পদার্থের মোট ভর কত, 5.5 ইন্টু 10⁻15 টন। বায়ুমণ্ডল সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে অবস্থান করে, 10,000 কিলোমিটার। ওকে, এভাবেই তোমাদের কোশ্চেন থাকবে। তোমরা আগেই দেখেছো যে 1 নাম্বারের কোশ্চেন থাকছে 3টে আর 2 নাম্বারের কোশ্চেন থাকবে 1টি। এই 3, 2, 5 নাম্বার তোমাদের মাধ্যমিকে পাক্কা ধরে রাখতে পারো এই চ্যাপ্টার থেকে। আর শুধু এই চ্যাপ্টারটা পড়লে শুধু ভৌত বিজ্ঞান নয়, তোমাদের আরও একটি সাবজেক্ট কভার হচ্ছে, যেটা প্রথমেই বলে এলাম কি, জিওগ্রাফি। তাই এই বায়ুমণ্ডলের গঠন এই চ্যাপ্টারটি তোমাদের একটু কম্বাইন করে একটু নোটটা রেডি করেছি। এবারে আমরা যেটা এখন পড়তে যাচ্ছি, যে বায়ুমণ্ডলের উপাদান, তাহলে এখানে লিখে নেব বায়ুমণ্ডলের উপাদান। তো আর একটা বিশেষ তথ্য যেটা তোমাদের জানানো খুব গুরুত্বপূর্ণ, যারা আমাদের সাথে আগে থেকেই জুড়ে ছিলে তারা জানোই যে এই ক্লাস পিডিএফগুলো কোথায় পাওয়া যায়, বা তোমাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, যারা নতুন এসেছো এই ক্লাসের মধ্যে তারাও একটু শুনে নেও, যে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমাদের ক্লাস 10 একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার পর কিছুক্ষণ পর তোমরা ওই গ্রুপের মধ্যে ক্লাসের লিংক এবং এই ক্লাসের যে পিডিএফটা রেডি হবে, আমরা সেই পিডিএফটা ওখানে ফরওয়ার্ড করে দেব, যাতে তোমরা ডাউনলোড করে পড়তে পারো। ওকে, তো ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে ক্লাস 9-এর একটা আলাদা করা হয়েছে এবং ক্লাস 10-এর একটা করা হয়েছে, আর একটা হচ্ছে অফিসিয়াল, ক্লাস 9, 10 সবাই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তো এবারে আমরা পড়ার দিকে একটু আসি। বায়ুমণ্ডলের উপাদান, যেটা আমরা প্রথমে পড়ে এলাম, যেটা একটু আগে বলেও এলাম, যে বায়ুমণ্ডলের 30 কিলোমিটারের মধ্যে 97% বায়ুমণ্ডলের উপাদান অবস্থান করে, যেটা তোমাদের বলে এলাম। তো এবারে আমরা দেখব যে কি কি উপাদান থাকে। উপাদান হচ্ছে দু রকমই হয়ে থাকে, একটি হচ্ছে গ্যাসীয় উপাদান, আর একটি রয়েছে এখানে জলীয় বাষ্প রয়েছে, আর একটি রয়েছে ধূলিকণা। ওকে, তো এই 3টি জিনিস রয়েছে। এই গ্যাসীয় উপাদানের মধ্যে আবার 3 রকম রয়েছে। কি কি? একটি হচ্ছে গ্যাসীয়, আচ্ছা গ্যাসীয় তো বললাম, গ্যাসীয়র মধ্যে স্থির গ্যাসীয় উপাদান। স্থির গ্যাসীয় উপাদানগুলো কি কি? এই স্থির গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে রয়েছে নাইট্রোজেন N2, এটা প্রায় 78.8
0.08%। আমি এখানে শুধু গ্যাসগুলো লিখে দিচ্ছি, আর সব পরিমাণগুলো তোমাদের এই পিডিএফ নোটেই দেওয়া রয়েছে, পেয়ে যাবে। নাইট্রোজেন অবস্থান করে এবং অক্সিজেন অবস্থান করে। এছাড়াও রয়েছে আর্গন, যাকে আমরা AR দ্বারা চিহ্নিত করি, এবং কার্বন ডাইঅক্সাইড CO2। এছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে স্থির গ্যাসের মধ্যে। তো এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে পরিমাণটাও লিখে দিই। অক্সিজেন থাকে 20.92%। এই নাইট্রোজেন N2 এবং অক্সিজেনের পরিমাণটা এখানে একটু বেশি রয়েছে, 78.08। আর সব থেকে যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে বায়ুমণ্ডলের সব থেকে কোন গ্যাস বেশি অবস্থান করে, এই নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি রয়েছে, 78.08%। ওকে, এবারে আমরা যাব, এটা একটা স্থির হয়ে গেল। আর একটি রয়েছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, এই মোবাইলের ওপরে হাত দিয়ে লিখছি, তাই একটু রাইটিংগুলো সমস্যা হচ্ছে, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, কোনো সমস্যা হবে না। তো এখানে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি থাকে? জেনন, যাকে আমরা XE দ্বারা চিহ্নিত করি। ক্রিপ্টন, যাকে আমরা KR দ্বারা চিহ্নিত করি। হিলিয়াম HE, এবং নিয়ন NE, এবং রেডন RN, এইসব রয়েছে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো টোটাল বায়ুমণ্ডলে 0.003% অবস্থান করে। এই 0.003%-এর মধ্যেই এই জেনন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, রেডন সবগুলো অবস্থান করে থাকে। ওকে, আর একটি রয়েছে যেটি পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান। ওকে, পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান। এই পরিবর্তনশীল গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি রয়েছে? যেগুলো বায়ুমণ্ডলের উপস্থিতির পরিমাণ পরিবর্তন হতে থাকে। যেমন সালফার ডাই অক্সাইড SO2 রয়েছে, এবং মিথেন CH4 রয়েছে, ওজোন O3 রয়েছে, কার্বন মনোক্সাইড CO রয়েছে, এবং অ্যামোনিয়া NH3। এছাড়াও আরও ইত্যাদি গ্যাস রয়েছে। তাহলে এগুলো হচ্ছে গ্যাসীয় উপাদানের মধ্যে অবস্থান করেছে। তো এখান থেকে এবার কীরকম কোশ্চেন দেয় সেটা একটু তোমাদের বলে দিই। প্রথম কোশ্চেন যেটা তোমাদের বলে এলাম, যে বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন। কতটা থাকে? 78.08%। অক্সিজেন কতটা থাকে? এরকমই কোশ্চেনটা দেয় না, অক্সিজেন কতটা থাকে এটা বাদ দিয়ে দাও, এই নাইট্রোজেনের পরিমাণটাই বেশি থাকে। তো এগুলো হচ্ছে সিম্পল কোশ্চেন। তো তোমাদের পরীক্ষার কোশ্চেনগুলো কঠিন করে কিভাবে একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিম্নলিখিত গ্যাসীয় উপাদানের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? অপশান কিছু দেওয়া হলো, যে অপশান A জেনন, অপশান B ক্রিপ্টন, অপশান C কার্বন ডাইঅক্সাইড, অপশান D নিয়ন। তো এখানে কোনটি অ্যান্সার হবে? তোমাদের এটি 1 নাম্বারের জন্য। তো এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। এক্ষুনি আমি বলে এসেছি, এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে,
তো এভাবে তোমাদের কোশ্চেন দেওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প সম্পর্কে আমরা একটু জেনে নিই। জলীয় বাষ্প কি বলছে? জলীয় বাষ্প আমাদের বাড়ির সামনে পুকুর বা হ্রদ রয়েছে। এই ধরো একটা পুকুর করলাম, সিম্পল একটা পুকুর। সূর্যের তাপে এই জলটি উত্তপ্ত হয়ে কি হয়? বাষ্পতে পরিণত হয়। আর এই বাষ্প কোথায় যাবে? আমাদের বাড়িতে। এই বাষ্প সরাসরি হালকা হয়ে যাওয়ার জন্য বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়। আর এই বায়ুমণ্ডলের মধ্যে আমাদের বাড়ির মধ্যে যে বায়ু আছে ওর মধ্যেও জলীয় বাষ্প রয়েছে। আমাদের বাড়ির বাইরেও যে বায়ু রয়েছে সেখানেও জলীয় বাষ্প রয়েছে। আমাদের এই সামনাসামনি প্রত্যেকটা অঞ্চলে বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে। কেবলমাত্র সেখানেই বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই একেবারে সেই মহাশূন্যে, মানে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটারের ঊর্ধ্বে আর কোনো জলীয় বাষ্প বা গ্যাসীয় উপাদান কোনো কিছুই পাওয়া যাবে না। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প কিভাবে থাকে সেটা বললাম, যে পুকুর হ্রদের জল বাষ্প হয়ে বায়ুমণ্ডলে হালকা হয়ে সেগুলো ঘুরে বেড়ায়। এই জলীয় বাষ্পের সংকেত হচ্ছে H2O, আর এটাই হচ্ছে জলের সংকেত। নেক্সট যেটা বলেছিলাম ধূলিকণা। ধূলিকণাকে আমরা ইংরেজিতে অ্যারোসল বলে থাকি। ওকে, অ্যারোসল। তো এই অ্যারোসল কি, এটা কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞানের কোশ্চেন এরকম আসবে না। তো এই অ্যারোসল কি এটা তোমাদের জিওগ্রাফিতে মানে ভূগোলে এরকমই কোশ্চেন দিয়ে থাকে। অ্যারোসল কি টিকা লেখো, 2 নম্বরের জন্য দিয়ে দেয়। তো তার অ্যান্সারটিও কীরকম হবে তোমাদের নোটের মধ্যে লিখে রেখেছি, এখানেও একটু বলে দিচ্ছি, শুনে নাও। এই ধূলিকণা আমরা এক কথায় বলতে পারি, বা তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা রাস্তাঘাটে গিয়েছো অবশ্যই, দেখবে তোমার সামনে যে গাড়িটা খুব একটু রেসে চলে গেল, ওর পিছনে যেসব ধুলোগুলো উড়তে থাকে, আমরা যেটা দেখি যেসব ধুলোগুলো উড়ছে ওই ধুলোগুলোর আকার কিন্তু অনেক বড়। ওরই মধ্যে অবস্থান করেছে ছোট ছোট ধূলিকণা, যাদের ব্যাস রয়েছে বা যাদের আকার 0.01 মাইক্রন থেকে 0.01 মাইক্রন থেকে 100 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে, মানে খুব ছোট। ওই রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার ফলে যে ধুলোটা উড়ছে ওই ধুলোটা দেখবে কিছুক্ষণ পর উড়তে উড়তে ওই রাস্তার পাশে অবস্থিত গাছগুলোর পাতাতে অবস্থান করে। ওটা কিন্তু ওই ধূলিকণাটা ভারী হয়ে যাওয়ার জন্য আর বায়ুমণ্ডলে উড়ে যেতে না পেরে ওই গাছের পাতার ওপর অবস্থান করে। ওর থেকে যেসব ছোট ছোট আকারের ধূলিকণাগুলো রয়েছে সেগুলো খুব হালকা এবং সেগুলোর আকার খুব ছোট হওয়ার জন্য সেগুলো বায়ুমণ্ডলে উড়ে বেড়ায়। তো এই ধূলিকণাগুলো কীভাবে সৃষ্টি হয়? যেই কলকারখানা থেকে যেসব ধোঁয়া নির্গত হচ্ছে তার মধ্যে এই ধূলিকণা অবস্থান করে। কার্বন কণা, লবণ কণা এবং আগ্নেয়গিরির ছাইয়ের মধ্যেও রয়েছে। ওকে, তাহলে এগুলোকেই আমরা একত্রে বলবো ধূলিকণা। সিম্পল আর একটু ছোট্ট ভাষায় বলে দিই, ছোট আকৃতির যেসব পদার্থের আকার 0.01 মাইক্রন থেকে 100 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে তাদেরকে আমরা বলবো ধূলিকণা। ওকে, তাহলে আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি জানলাম, যে গ্যাসীয় উপাদান হয়ে থাকে, জলীয় বাষ্প হয়ে থাকে এবং ধূলিকণা হয়ে থাকে। আর এখান থেকে তোমাদের কেমন প্রশ্ন দেয় সেটাও আমরা জানলাম। এরপরে আমরা যেখানে যেতে চাচ্ছি, বায়ুমণ্ডলের গঠন হয়ে গেল, বায়ুমণ্ডলের উপাদান হয়ে গেল। আচ্ছা, বায়ুমণ্ডলের গঠনটা হয়নি,
বায়ুমণ্ডল কি সেটা হয়েছে। এবারে আমরা বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে জানব। বায়ুমণ্ডলের গঠন, আচ্ছা তোমাদের কিছুক্ষণ আগে যেগুলো পড়িয়েছিলাম যে গ্যাসীয় উপাদান এবং জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলো এখানে নোটের মাধ্যমে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। এখন আমরা যেটা করতে যাচ্ছি যে বায়ুমণ্ডলের উপাদান। আচ্ছা, বায়ুমণ্ডলের গঠন, এক মিনিট, বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে, যে বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডলের গঠন, এই বায়ুমণ্ডলের গঠন আবার দু রকমের হয়ে থাকে। কি রকমই? একটি হচ্ছে আমরা যে উপাদান পড়ে এলাম, ওই উপাদান এবং রাসায়নিক গঠন অনুসারে হয়। একটা হচ্ছে ওই উপাদান ও রাসায়নিক ভাবে বায়ুমণ্ডলের গঠন হয়ে থাকে এবং চাপ ও উষ্ণতার উপর বায়ুমণ্ডলের গঠন হয়ে থাকে। তাহলে বায়ুমণ্ডলের গঠন দু রকমই হয়, একটা হচ্ছে উপাদান ও রাসায়নিকের উপর এবং আর একটি হয়ে থাকে চাপ ও উষ্ণতার উপর। এই উপাদান ও রাসায়নিকের উপর নির্ভর করে এই পুরো বায়ুমণ্ডলকে, মানে যে বায়ুমণ্ডলটা 10 কিলোমিটার পর্যন্ত অবস্থান করে বলেছিলাম, তাকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল বা একে আমরা হোমোস্ফিয়ার বলে থাকি, হোমোস্ফিয়ার, এবং আর একটি রয়েছে বিষমমণ্ডল বা আমরা একে হেটেরোস্ফিয়ার বলে থাকি। এবার আমাদের এই হেটেরোস্ফিয়ারকে, এই সমমণ্ডল বা এই হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত হয়। মানে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত উচ্চতা যে বায়ুমণ্ডল অবস্থান করে তাকে আমরা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলবো। এবং ওই 90 কিলোমিটার থেকে বাকি যে 10,000 কিলোমিটার যে উচ্চতাটি রয়েছে, সেই উচ্চতাকে আমরা বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার বলবো। এবার এই বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ারকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ওপর নির্ভর করে, আর একটি অক্সিজেন বা একে আমরা নাইট্রোজেন স্তর বলবো, একে অক্সিজেন স্তর বলবো। আর দুটি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হিলিয়াম স্তর আর একটি রয়েছে হাইড্রোজেন স্তর। তাহলে আমরা এখানে কি জানলাম যে বায়ুমণ্ডলের গঠন দু রকমই হয়ে থাকে, একটি রাসায়নিক বা উপাদানের ওপর নির্ভর করে, আর একটি রয়েছে চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে। এই উপাদান ও রাসায়নিককে আবার দুভাগে ভাগ করা হয়, একটি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার আর একটি রয়েছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। এই বিষমমণ্ডলকে আবারও 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেটা নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম ও হাইড্রোজেন। ওকে, এবারে এই চাপ ও উষ্ণতার ওপর বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয় সেটা একটু আমরা পরে জানছি। তো তার আগে এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার কি, এগুলো আমরা আগে জেনে নিই। ওকে, তো নোটের মধ্যে সব কিছু লেখা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে, খুব সুন্দর রয়েছে, কোনো অসুবিধা নেই। তো তোমাদের এগুলো বোঝানোর জন্য করে দিচ্ছি। তাহলে আমরা এখন যেটা শুরু করতে যাচ্ছি যে
সমমণ্ডল বা একে আমরা বলবো হোমোস্পিয়ার। হোমোস্পিয়ার। এই হোমো বা সমমণ্ডল এই কথাটির আগে অর্থ কি সেটা আমরা আগে জেনে নেব। এই হোমো এর অর্থ হচ্ছে সম এবং স্পিয়ার এর অর্থ হচ্ছে মণ্ডল বা আমরা একে অঞ্চলও বলতে পারি। অর্থাৎ আমরা একে কি বলবো, সমমণ্ডল বা সম অঞ্চল। এই সমমণ্ডলের আমরা ইংরেজিতে বলবো হোমোস্পিয়ার। তাহলে হোমোস্পিয়ারের অর্থটা কি জানলাম। এবারের সংজ্ঞা, তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল অর্থ। সেকেন্ড পয়েন্ট কি হবে, যে সংজ্ঞা। সংজ্ঞা কি, যে ভূপৃষ্ঠর থেকে 90 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের উপাদানগুলি সমান অনুপাতে অবস্থান করে, তাই একে আমরা সমমণ্ডল বলবো। কীরকমই, এই ধরো ভূপৃষ্ঠ, পাহাড় পর্বত সমুদ্র রয়েছে সব, এখান থেকে এটা হচ্ছে 0 কিলোমিটার, এই 0 কিলোমিটার থেকে 90 কিলোমিটার এই উচ্চতার মধ্যে যেসব গ্যাসগুলো রয়েছে প্রত্যেকে একে অপরের অনুপাত সমান। এই কারণে এই অঞ্চলটাকে আমরা বলবো সমমণ্ডল। তাহলে সমমণ্ডল বলি কেন, কারণ প্রত্যেকটা গ্যাসের অনুপাত সমান রয়েছে, তাই এই অঞ্চলটাকে আমরা সমমণ্ডল বলি। এটা হচ্ছে গেল সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা কি বলবে, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের যেসব উপাদানগুলো অবস্থান করেছে তারা একে অপরের সমান অনুপাতে অবস্থান করে বা সমানুপাত বলতে পারি। এই স্তরটিকে আমরা সমমণ্ডল বা হোমোস্পিয়ার বলবো। এটি তাহলে বিস্তার কতটা, বিস্তার কত হয়ে থাকে, যে 90 থেকে 0 থেকে 90 মানে ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 90 কিলোমিটার। এর বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হয়ে থাকবে যে বায়ুমণ্ডলের 99%, সেই প্রথমেই একেবারে বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে কতটা বায়ুমণ্ডল অবস্থান করে, 97% উপাদান অবস্থান করে। তো এটা আমরা 90 কিলোমিটার পড়ছি, তো 90 আমরা বলতে পারি 99% উপাদান রয়েছে, এটা বলাই যায়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হয়ে গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এই স্তরের মধ্যে টপোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার এগুলো অবস্থান করে। এবার এগুলো কি, টপোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার এগুলোকে এখন স্কিপ করে যাচ্ছি, কিছুক্ষণ পরে জানবো। তো এগুলো কি একটু সিম্পলভাবে বলে দিই। আমরা এই যে চাপ ও উষ্ণতা যে প্রকারভেদটি ছেড়ে গিয়েছি, এই প্রকারভেদের মধ্যেই ওই টপোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার অবস্থান করেছে। ওকে, তো এটা আমরা একটু পরে করছি। তাহলে সমমণ্ডল কি, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। এই যে সমমণ্ডল কাকে বলে, অর্থ সংজ্ঞা এবং এই বিস্তার বৈশিষ্ট্য রয়েছে। এরপরে আমরা পড়ব বিষমমণ্ডল বা হেটারোস্পিয়ার। এই বিষমমণ্ডল বা হেটারোস্পিয়ারটা কি, বিষমমণ্ডল বা হেটারোস্পিয়ার
এবার এর অর্থ কি? আচ্ছা, হেটারোস্ফিয়ারকে আমরা ইংরেজিতে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হেটেরোস্ফিয়ার, SPHERE। এই স্পিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল, অঞ্চল বা একে আমরা মণ্ডল যাই বলি না কেন একই ব্যাপার হচ্ছে। মণ্ডল বলতে ওই কোনো নামের শেষে যে পদবী থাকে সেই মণ্ডল নয়। মণ্ডল বলতে একত্রে অবস্থান করলে তাকে আমরা বলবো মণ্ডল। একত্রে কি অবস্থান করে? বায়ুর কণাগুলো বা বায়ুমণ্ডলের উপাদানগুলো অবস্থান করে, আর সেই বায়ুমণ্ডলের উপাদানের একত্র হওয়াকে আমরা বলবো মণ্ডল। এই হেটেরো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিষম। এই হেটেরো মানে বিষম, স্পিয়ার মানে মণ্ডল, অর্থাৎ হচ্ছে বিষম মণ্ডল। ওকে, অর্থ হয়ে গেল। এরপরে সংজ্ঞা কি? সংজ্ঞা কি রয়েছে? এটি 90 থেকে সমমণ্ডল 90 পর্যন্ত হয়ে গিয়েছে। বাকি 90 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার, 10,000 কিলোমিটার উচ্চতায় উচ্চতা এর মধ্যে গ্যাসীয় যেসব উপাদানগুলো রয়েছে তাদের অনুপাতগুলো সমান নয়। এই কারণে আমরা বলেছি বিষম মণ্ডল। বিষম এর অর্থ হচ্ছে সমান নয়। তাহলে বলবো যে 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতার অবস্থিত গ্যাসীয় উপাদানের, আচ্ছা এটা হচ্ছে উপাদানের ভরের অনুপাত সমান নয়, তাই এই স্তরটিকে আমরা বিষমমণ্ডল বলবো। তাহলে এখান থেকে এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এই স্তরের অবস্থান কত? যে 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার। ওকে, এত কিলোমিটার হচ্ছে অবস্থান। এবার এর বৈশিষ্ট্যগুলো কি হয়ে যাবে? বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য লিখে দিও যে গ্যাসের ভর অসমান থাকে। গ্যাসের ভর অসমান থাকে। নেক্সট পরবর্তী লিখে দিও ভৌত, এই যে গ্যাসগুলো রয়েছে ওই গ্যাসগুলোর ভৌত ও রাসায়নিক যেসব ধর্মগুলো রয়েছে, রাসায়নিক ধর্ম আলাদা হয়ে থাকে, আলাদা হয়ে থাকে। আর এই স্তরের মধ্যে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার অবস্থান করে। তাহলে সমমণ্ডল বিষমমণ্ডল বোঝা গেল। যদি তোমাদের এখান থেকে এই সমমণ্ডল ও বিষমমণ্ডল বা হোমোস্ফিয়ার বা হেটারোস্ফিয়ারের পার্থক্য জিজ্ঞাসা করতে পারে। আশা করছি তোমরা এখান থেকে পার্থক্যটা নিজেরা তৈরি করতে পারবে। অর্থ দিয়ে পয়েন্ট করে দুটোর অর্থ করে দিও। আচ্ছা, এক মিনিট একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সমমণ্ডল আর একটি রয়েছে অসমমণ্ডল। এদের মধ্যে পার্থক্য কি হবে? আচ্ছা, এখানে একটি বিষয় বলে পয়েন্ট করে দিও।
বিষয়, বিষয়ের প্রথমে লিখো অর্থ। অর্থ বলে সমমণ্ডল এবং অসমমণ্ডলের অর্থ হয়ে যাবে। সংজ্ঞা একটা পয়েন্ট হয়ে যাবে, কারণ দুই দিকেই সংজ্ঞা বিপরীত আছে বলে দেওয়া হয়েছে। বিস্তার হয়ে যাবে একটি, ওকে। আর বৈশিষ্ট্য বলে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিও একই রকমের। তাহলে এখান থেকে সমমণ্ডল এবং অসমমণ্ডলের পার্থক্য করতে পারবে। তো সমমণ্ডল অসমমণ্ডলের পার্থক্য তোমাদের ভৌতবিজ্ঞানে থাকবে না, পুরো কনফার্ম এরকমই কোশ্চেন ভৌতবিজ্ঞানে দিয়ে থাকে না। তো এরকম কোশ্চেন কোথায় দিতে পারে, যে তোমাদের জিওগ্রাফিতে, তোমাদের জিওগ্রাফিতে এরকমই কোশ্চেন দিয়ে থাকে পরীক্ষাতে, ওকে। তাহলে সমমণ্ডল এবং অসমমণ্ডল তো হয়ে গেল। তো এই বিষমমণ্ডল বা এই বিষমকেই আমরা অসম বলতে পারি, এখানে অসম লিখেছি, বিষমমণ্ডলও করতে পারো বা অসমমণ্ডলও করতে পারো, কোনো সমস্যা নেই। এই অসমমণ্ডল শ্রেণী বিভাগ যেটা আমরা সেখানে করেছিলাম সেটা তোমাদের এখানে দেখানো হয়নি। আচ্ছা, শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ ফার্স্ট প্রথম শ্রেণী কি বলেছিলাম, নাইট্রোজেন স্তর। নাইট্রোজেন স্তর, এই নাইট্রোজেন স্তর বিষমমণ্ডলে, বিষমমণ্ডল কতটা, 90 থেকে 10,000 কিলোমিটার। এরই মধ্যে তো নাইট্রোজেন স্তর রয়েছে। নাইট্রোজেন স্তর 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটার যে উচ্চতাটা রয়েছে, এর মধ্যে নাইট্রোজেন N2 বেশি থাকে, তাই এই স্তরটিকে নাইট্রোজেন স্তর বলে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী যে স্তরটি ছিল সেটি অক্সিজেন স্তর। অক্সিজেন স্তর, তাহলে এই অক্সিজেন স্তর কি হবে, 200 কিলোমিটার থেকে, অক্সিজেন স্তর 200 কিলোমিটার থেকে 1100 বা 1100 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বা এই উচ্চতার মধ্যে শুধু অক্সিজেন O2 বেশি থাকে, তাই এই স্তরটিকে অক্সিজেন স্তর বলা হয়ে থাকে। পরবর্তী স্তর কি ছিল, হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর, হিলিয়াম স্তর কি, এটা এই 1000 বা 1100 কিলোমিটার থেকে শুরু করে 3500 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতাটি রয়েছে, সেই উচ্চতাতে শুধুমাত্র হিলিয়াম বেশি মাত্রায় রয়েছে, তাই ওই স্তরটিকে আমরা হিলিয়াম স্তর বলবো। নেক্সট পরবর্তী যে স্তরটি, হাইড্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর, এই হাইড্রোজেন স্তরটি কি হচ্ছে, এই 3500 থেকে শুরু করে 3500 থেকে শুরু করে বাকি 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতাতে শুধু এই হাইড্রোজেন বেশি অবস্থান করে, তাই আমরা এই স্তরটিকে হাইড্রোজেন স্তর বলে থাকব, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। একটু তোমাদের ছকের মাধ্যমে একটু দেখিয়ে দিই আরেকবার, একটু ফেস করে দিই। তাহলে আমরা এখানে কি দেখেছিলাম, যে বায়ুমণ্ডল একে দুভাগে ভাগ করা যায়, একটা উপাদান ও রাসায়নিকের উপর নির্ভর করে, আর একটি চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে। এই উপাদান ও রাসায়নিক
দুভাগে ভাগ করা হয়, একটা সমমণ্ডল এবং একটা বা যাকে আমরা হোমোস্পিয়ার বলে থাকি, আর একটি হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্পিয়ার। এ দুটো কি আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। বিষমমণ্ডল 4 ভাগে ভাগ হয়ে থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। আমরা এই 4টি স্তর সম্পর্কেও জেনেছি। এরপরে আমাদের যেটি বাকি থাকলো চাপ ও উষ্ণতা। তো এই চাপ ও উষ্ণতা কিভাবে প্রকারভেদ হয়ে থাকে সেটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তার আগে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো এই যে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, যে সমমণ্ডল বা হোমোস্পিয়ার, এই যে বিষমমণ্ডল বা হেটারোস্পিয়ার, এর বৈশিষ্ট্য, বিস্তার সব কিছুই সুন্দরভাবে আলোচনা হয়েছে। এবং এই যে নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, এটাও আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে একটি তোমাদের ছক দেওয়া হয়েছে, দেখো। ধরো এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এই যে ভূপৃষ্ঠ, এখানে হচ্ছে 0 কিলোমিটার। এই 0 কিলোমিটার থেকে শুরু করে এই যে ডট ডট করে চিহ্নিত করা হয়েছে, 0 থেকে এটি একেবারে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত অবস্থান করেছে। তাহলে এই 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এই স্তরটিকে কি বলা হয়? এই যে হোমোস্পিয়ার, একটু ছোট্ট করে দেওয়া হয়েছে, একটু দেখে নিও। এই যে হোমোস্পিয়ার দেওয়া হয়, এর তীরচিহ্ন দিয়ে দেওয়া হলো। এবারে এই 90 কিলোমিটার এটা কীভাবে বুঝবো? এই যে এখানে দেখো, এটি হচ্ছে 80 কিলোমিটার, এই যে 80 কিলোমিটার, এখানে হচ্ছে 85 কিলোমিটার হয়েছে। তাহলে ঠিক এরকমই স্থানটায় 90 কিলোমিটারে পরিণত হবে। এবারে ওই 90 কিলোমিটার থেকে শুরু করে বাকি 10,000 কিলোমিটার পর্যন্ত, এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত স্তরটিকে আমরা কি বলবো? বিষমমণ্ডল। ওকে, তাহলে এটি হচ্ছে স্তরের মাধ্যমে দেওয়া হয়েছে। এটা তাহলে উপাদান এবং রাসায়নিকের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এবারে আরেকটি যেটা তোমাদের ছেড়ে গিয়েছিলাম, চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে বায়ুমণ্ডলের প্রকারভেদ, সেটি কয় ভাগে ভাগ করা হয়? সেটি এই যে প্রথম স্তর টপোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার, এক্সোস্পিয়ার, ম্যাগনেটোস্পিয়ার। তাহলে কটা হলো? 3 3 6টি। 6টি স্তরে ভাগ করা হয়। চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে বায়ুমণ্ডলকে 6 ভাগে ভাগ করা হয়। এই টপোস্পিয়ার একটি গ্রিক শব্দ, একটু হয়তো ছোট করে দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এই যে গ্রিক শব্দ টপোস্পিয়ার একটি গ্রিক শব্দ। এই টপোস্পিয়ার শব্দটির অর্থ কি? পরিবর্তনশীল অঞ্চল, বা একে আমরা ক্ষুদ্র অঞ্চল বলে থাকি। কেন বলি? কারণ এই টপোস্পিয়ার স্তরের মধ্যে কিছুক্ষণ অন্তর অন্তর আবহাওয়া পরিবর্তন হয়। এই কারণে আমাদের এই স্তরের মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টি লক্ষ্য করা যায়। এই মেঘ, ঝড়, বৃষ্টি লক্ষ্য করা যায় বলেই এই টপোস্পিয়ার স্তরকে আমরা বলবো পরিবর্তনশীল অঞ্চল বা ক্ষুদ্র মণ্ডল। পরীক্ষাতে দিয়ে দিতে পারে 2 নম্বরের জন্য, টপোস্পিয়ার স্তরকে পরিবর্তনশীল অঞ্চল বলা হয় কেন? এর আরও একটি কারণ রয়েছে, যে এই টপোস্পিয়ার স্তরটি এখানে তো 0 কিলোমিটার, এখানে দেখো ছোট্ট করে একটা কিলোমিটার দেওয়া হয়েছে, এটা হচ্ছে 17 কিলোমিটার। এই টপোস্পিয়ার স্তরটি 17 কিলোমিটার পর্যন্ত অবস্থান করেছে। 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। মানে আমরা যখন ভূপৃষ্ঠে রয়েছি, আমাদের এখানে যদি টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 1 কিলোমিটার উচ্চতা
বা আমরা বলতে পারি 1000 মিটার উচ্চতা ঊর্ধ্বে উঠে যাওয়ার সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পেয়ে টেম্পারেচার কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে, বা আগে 20 বলা যাবে না, 19.6 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হবে। এই 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পাওয়ার জন্য আমরা এই স্তরটিকে এই নর্মাল ল্যাপসও বলে থাকি। কি বলবো? নর্মাল ল্যাপসও বলে থাকি। এটা একটা ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এটাই যে আমাদের কাছে বড় স্ক্রিন না থাকার জন্য করতে পারছি না। মোবাইল স্ক্রিন বুঝতেও পারছো, তোমার কাছেও যেই মোবাইল আমারও কাছে সেরকমই ছোট স্ক্রিন, তারই মধ্যে বোঝাতে হচ্ছে। যদি তোমাদের কৃপায় কোনো দিন বড় স্ক্রিন নিতে পারি, ওখানে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখানে যেহেতু যেটা হাতের কাছে রয়েছে সেটা দিয়েই সন্তুষ্ট করানোর চেষ্টা করছি। যাই হোক, এটা আমরা থিওরিটি একটু কোশ্চেন এখানে আমরা দেখে নেব। এই যে চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে বায়ুমণ্ডলের প্রকারভেদ, এই যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা একে আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তরগুলোকে ভাগ করা হয়। এবার এই টপোস্ফিয়ার সম্পর্কে কিছুটা দেওয়া হয়েছে। অর্থ, এটি হচ্ছে একটা গ্রিক শব্দ। টপো কথার অর্থ হচ্ছে অশান্ত, স্পিয়ার মানে অঞ্চল। আগেই বলেছি স্পিয়ার মানে প্রত্যেকটা স্থানেই অঞ্চল হয়ে থাকবে। এবার এর সংজ্ঞা কী হবে? বায়ুমণ্ডলের সবথেকে নিচে অবস্থিত, সবথেকে ভারী গ্যাসীয় উপাদান দ্বারা সৃষ্ট স্তরগুলোকে টপোস্ফিয়ার বলে। এটা তো সবথেকে নিচে রয়েছে। আর হালকা যেসব গ্যাসগুলো সেগুলো উড়ে গিয়ে একেবারে বায়ুমণ্ডলের সবথেকে উঁচু স্থানগুলোতে চলে গিয়েছে, যেটা আমরা সেখানে পড়ে এলাম বিষম মণ্ডলে। নাইট্রোজেন স্তর, হিলিয়াম স্তর, অক্সিজেন স্তর, ওই গ্যাসগুলো হালকা হওয়ার জন্য অনেকটা উঁচুতে উঠে গিয়েছে। আর আমরা এই টপোস্ফিয়ার মণ্ডলের মধ্যে যেসব গ্যাসগুলো রয়েছে সেগুলো একটু ভারী গ্যাস। আমাদের এই টপোস্ফিয়ারের মধ্যেও অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, প্রত্যেকটা স্তরেই সব কিছু রয়েছে, কিন্তু কোনো কোনো স্তরে কোথাও বেশি রয়েছে, কোথাও কম রয়েছে। আচ্ছা, আমরা আজকে এই চাপ ও উষ্ণতাটা কমপ্লিট করতে পারলাম না। আমি তোমাদের এই মোটামুটি চাপ ও উষ্ণতার কিছুটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, বা চেষ্টা করব বলে তোমাদের এই পিডিএফের সাথে কিছুটা এক্সট্রা তোমাদের অ্যাড করে রেখেছিলাম। প্রায় দেখতে পাচ্ছ 1 ঘন্টার কাছাকাছি ক্লাস চলে যাচ্ছে, তাই আজকের ক্লাসটিকে এখানেই সামনে বন্ধ করব। আগামীকাল থেকে আমরা এই চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে বায়ুমণ্ডলের প্রকারভেদ, এই টপিক থেকে আমরা আগামীকাল থেকে শুরু করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর যতটা আলোচনা করেছি এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে তোমাদের ক্লাস 10 একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ওখানে এই ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের একটু প্র্যাকটিস সেট হিসাবে আলোচনা করা হবে। যেগুলো আমরা আলোচনা করলাম এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের ওখানে আমি আপলোড করব। আর ওখানে তোমাদের কাজটা খুব মজা লাগবে, তোমরা অবশ্যই জয়েন করো। যে 3 থেকে 4টি অপশান থাকবে, যেটা তোমাদের সঠিক মনে হয় সেটা তোমরা ক্লিক করো। ওকে, একবার দিয়ে দেখো। যারা কোনো দিন এরকমই মক টেস্ট দিয়ে থাকোনি তাদেরকে বলবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার পর কিছুটা করে কয়েকটা যতটা সম্ভব তোমাদের এই এমসিকিউ কোশ্চেন ওখানে আপলোড করা হবে, তোমরা ওখানে মার্ক করো। আর পিডিএফটাও তোমরা ওখানেই পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে বলবো না, তোমরা তোমাদের মনের অনুভবটাকে শেয়ার করতে পারো। ওকে, ওই কমেন্ট বক্সের মাধ্যমে।
আর যদি কোনো সমস্যা থাকে সেটাও কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই তোমাদের টাইম করে ওই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর পিডিএফটাও তোমরা ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। তাহলে আজকে আর বিশেষ ক্লাসটা লেন্দি করছি না, এই পর্যন্তই। আগামীকাল থেকে, যেখানে আজকে অফ করেছি তারপর থেকে আগামীকাল থেকে ক্লাসটি এবার রানিং করব। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।